আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইবো যে কর্নেল চৌধুরী, এই মনস্তত্ত্বটা ঠিক কি? বিএলওরা এই যে এত চাপের কথা বলছেন, মানে এই চাপটা আপনি কিভাবে দেখছেন? স্বপন, আমি জানি না এই চাপটা সৃষ্টি সত্যি করে বিএলওরা বলছে কিনা, অথবা আমরা এটা টিভির পর্দায় বিভিন্ন পোর্টাল প্রিন্ট মিডিয়া এগুলো ডিসকাশন হচ্ছে। যারা অ্যাকচুয়ালি কাজ করছে গ্রাউন্ডে, প্রায় 12টা রাজ্যে, 9টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরিতে, কেন্দ্রশাসিত রাজ্যে, সেগুলো কিন্তু এখন এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে। এক, দ্বিতীয়ত যেটা আপনি বললেন, আমরা প্রত্যেকে, পুরো ভারতবর্ষে 140 কোটি মানুষ দেখেছে কোভিডের সময় ডাক্তার, আপনি বললেন ডাক্তারের, আপনি একটা উদাহরণ নিলেন। আমি ডাক্তার ছেড়ে আমি বলছি যে নার্স যারা ছিলেন অথবা হসপিটালের স্টাফ যারা ছিলেন, যারা প্রত্যেক দিন এই কোভিড ওয়ার্ডে, সেটা সরকারি হসপিটাল হোক অথবা বেসরকারি হসপিটাল হোক, যেহেতু আমরা পশ্চিমবাংলা নিয়ে কথা বলছি, তো আমি পশ্চিমবাংলার সীমিত রেখে বলছি, বিভিন্ন বেসরকারি হসপিটাল এবং হসপিটাল, আমি নিজে কোভিডে, আমার নিজের কোভিড হয়েছিল, সেই সময় আমি দেখেছি কিভাবে 24 ঘন্টা হসপিটাল স্টাফ এবং নার্সরা পরিষেবা দিয়েছে ডিউরিং কোভিড। তারা কিন্তু একটা মিনিটের জন্য বলেনি তাদের কোনো ওয়ার্ক প্রেশার হচ্ছে। তাদের একটি মাত্র লক্ষ্য ছিল মানুষকে বাঁচানো, ওই ওয়ার্ড থেকে সুস্থ করে বার করা। এখানে আমরা 80,000 বিএলও, সেই বিএলওদেরকে, সেই যারা ঘুরছে, কারো 800টা ফর্ম বিলি করতে হচ্ছে, কারো 1200টা ফর্ম বিলি। এই 800 থেকে 1200 ফর্ম যারা বিলি হচ্ছে, তাদের এই অবস্থান সত্যি বলছে না এটা একটা রাজনৈতিক পরিসরে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে? বিএলওদের কাঁধের ওপর বন্দুক চালানো হচ্ছে রাজনৈতিক দলেরা। সত্যি কি বিএলওরা কাজের চাপে আত্মঘাতী, না কাজের চাপে তারা অসুস্থ, না কাজের চাপে তারা আর পারছে না এই ভারটা নিতে? এই প্রশ্নগুলো বারবার স্বপন উঠে আসছে। আমরা যারা দেখছি, আপনি যেরকম বললেন, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেশের জন্য, দেশের কাজের জন্য, সেটা সামরিক বাহিনী হোক অথবা পুলিশ হোক অথবা ফায়ার ব্রিগেড হোক, অথবা যারা সারাক্ষণ লড়ছে কিন্তু তারা নিজের পে স্লিপ দেখে লড়াই না, তারা দেশের জন্য। হ্যাঁ, একটা জায়গায় তো পয়সা ইম্পর্টেন্ট, প্রত্যেকের পয়সা মাসের শেষে ইম্পর্টেন্ট, কিন্তু দেশের জন্যও সে কাজ করছে বিভিন্ন ভাবে। যারা প্রাইভেট অর্গানাইজেশন, তারাও কিছু ভাবে দেশের জন্য তাদের কিন্তু কর্মরত এবং কাজ করে যাচ্ছে। সেই জায়গায় কিছু বিএলও, বিশেষ করে পশ্চিমবাংলায় এত তাদের কাজ, তারা আত্মঘাতী হচ্ছেন এবং অসুস্থ হয়ে পড়ছে। এটা আমার মনে হয় এই যে অজুহাত, এটা আমি কোট আনকোট অজুহাত দিয়ে বললাম, এটা হয়তো সত্য নয়। কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকেই আপনি যে অজুহাতের কথা বলছেন, এবং আপনি খুব মানে যুক্তিসঙ্গতভাবে একটা কথা বললেন, সেটা হচ্ছে এই অভিযোগগুলো বিএলওরাই করছেন নাকি তাদেরকে দিয়ে করানো হচ্ছে। আমরা ঠিক এই আলোচনায় যখন আছি, আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন কয়েকদিন আগেই। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এই এসআইআরের যে কাজ, সেই এসআইআরের কাজকে যাতে আপাতত স্থগিত রাখা হয়, ভোট মিটে যাওয়ার পর সময় নিয়ে যাতে এই এসআইআরের কাজ করা হয়, এই রকমভাবে তিনি সওয়াল করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এসআইআরের যে কাজ, যেটা নিয়ে বন্ধ বা স্থগিত করার কথা মুখ্যমন্ত্রী বলছেন, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিএলওরা তারা নানান রকম অভিযোগ করছেন। দেখুন, এটাও তো সত্যি যে এই এনুমারেশন ফর্ম বিলি করা এবং সেই ফর্ম কালেক্ট করা, তার পাশাপাশি ডিজিটাইজেশনের যে কাজ, সেই কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের দর্শকদের সেই ডেটাও আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো। সেই ডেটাও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, কাজও কিন্তু দ্রুত গতিতে উঠছে। এবারে বিষয়টা হচ্ছে যে 100 জনের মধ্যে যদি 10 জন 20 জন বিএলও বা 10 জন 20 জনের তরফ থেকে যদি একটা অভিযোগ ওঠে যে তারা কাজ করতে পারছেন না, অসহ্য চাপ হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা কোথাও না কোথাও মনে হয় না যে এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে বা এই কাজের চাপের একটা অজুহাত ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? একটা রাজ্য সরকার সাংবিধানিকভাবে যারা এসেছে, যাদের শাসক দল, তাদেরই সরকার, তারা সরকার চালাচ্ছে।
এবং রাজ্য কেন্দ্র মিলিয়ে তো একসাথে এই ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা এক্সারসাইজ চালাচ্ছে যেটা সাংবিধানিক, এটা যদি সংবিধানের বিরুদ্ধে হতো তাহলে আমরা প্রত্যেকে আওয়াজ তুলতে পারতাম। ইট ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। 1954-এ যে আর্টিকেল দেয়া আছে, কমপ্লিট অথরিটি দেয়া আছে ইসিআই কে, তারা এই এক্সারসাইজ করতে পারে। এক, দ্বিতীয়ত যদি রাজ্য সরকার মনে করত, যদি শাসক দলও মনে করত যে এসআইআর করতে দেয়া উচিত নয় অথবা আমরা দেব না, তাহলে এই কথাগুলো অবান্তর না বলে বিশেষ করে এই কথাগুলো যখন আমরা আমাদের মাননীয়ার মুখ থেকে শুনি, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনি, আমাদের পীড়া দেয়। এক, আমি করতে দেব না, আমি শাসক দল অথবা আমি সরকারের প্রধান, আমি এসআইআর আমার রাজ্যে করতে দেব না। তার জন্য আমাকে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হয় যাব, যতক্ষণ না সুপ্রিম কোর্টের রুলিং হবে আমি আমার রাজ্যে করতে দেবো। এটা একরকম স্টান্স। আর এক রকম স্টান্স হচ্ছে আমি করতে দিচ্ছি, এসআইআর এ ফর্ম 99.7% বিলিয়ে গেছে, 40%-এর ওপর ডিজিটাইজেশন হয়ে গেছে। আমি এখন বলছি বিএলওরা আর চাপ নিতে পারছে না, বিএলওদের খুব পরিশ্রম হচ্ছে, বিএলওরা আত্মঘাতী হচ্ছে। এই করে আমি একটা চিঠি লিখলাম। স্বপন, আমায় আপনি বলুন কোন রাজ্য, আরো আমি বললাম 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, বিহারে হয়ে গেছে 14টা রাজ্য, আর একটা রাজ্যে শুরু হচ্ছে, সেটা হচ্ছে আসাম। আমি বিজেপি শাসিত রাজ্য ছেড়ে দিলাম, আমি বললাম বিজেপি রাজ্য যেগুলো আছে, যেগুলো অন্যান্য সরকার, তাদের কোন মুখ্যমন্ত্রী আপাতত আজ অব্দি চিঠি দিয়েছে যে বিএলওরা আত্মঘাতী হচ্ছে অথবা বিএলওদের খুব পরিশ্রম হচ্ছে, এই এসআইআরটা বন্ধ করে দেওয়া। বেশ, কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকুন। আমরা এর পরে আরো একটা আলোচনায় আসব, যেই আলোচনায় দেখাবো যে বিএলও, যেরকম আমি শুরুতেই বললাম, একজন বিএলও, মহিলা বিএলও, তিনি হাউমাউ করে কাঁদছেন, ভাতের টেবিলে বসেছেন, মানে ভাত খাওয়ার টেবিলে বসে হাউমাউ করে কান্না, এবং এই দেখে সারা বাংলার মিডিয়ায় একেবারে হৈ হৈ পড়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন? বিএলওরা তারা টাকা পাচ্ছেন, তাদের এই কাজের জন্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, এবং ডেটা এন্ট্রির জন্য তাদেরকে টাকা দেওয়া হবে। আগে হ্যাঁ, সেই কাজের জন্য তাদেরকে টাকা দেওয়া হবে, ইলেকশন কমিশন এটা অ্যানাউন্স করেছে। তারপরেও কেন এই মরা কান্না? স্বপন, আমি জানি না এই চাপটা সৃষ্টি সত্যি করে বিএলওরা বলছে কিনা, অথবা আমরা এটা টিভির পর্দায় বিভিন্ন পোর্টাল, প্রিন্ট মিডিয়া, এগুলো ডিসকাশন হচ্ছে। যারা অ্যাকচুয়ালি কাজ করছে গ্রাউন্ডে, প্রায় 12টা রাজ্যে, 9টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরিতে, কেন্দ্রশাসিত রাজ্যে, সেগুলো কিন্তু এখন এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে।